দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্ধারিত আলোচনায় যাবার আগে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। রাজনৈতিক হাতিয়ার হবে না জরুরি অবস্থা, ঐকমত্য কমিশনের আলোচনায় একমত সব দল। দ্রুত নির্বাচন না দিলে দেশ পিছিয়ে যাবে বলছে বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ জামায়াতের। দেশ গঠনের প্রত্যয় নিয়ে দুবিভাগে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা। পরিবর্তনের পক্ষে প্রান্তিক মানুষের সাড়া। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই, অব্যাহতি চান আইনজীবী। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 11 মাসে 26 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক, এখনও ধরাছোঁয়ার বাইরে। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জল কামান, বেশ কয়েকজন আটক। দর্শক, আজকের ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরদৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে আজ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জনাব ফয়েজ আহমেদ, প্রথমে আমি কোনো সময় নষ্ট না করে আপনার কাছে চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে বিএনপি এবং জামায়াতের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কিছু বক্তব্য এসেছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলে নতুন করে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু বিএনপি মহাসচিব যদিও আজকে আশা প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কিন্তু জামায়াতের বক্তব্যের দিকে যদি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, গতকাল জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের আপত্তি নেই, তবে যেন তেন একটি নির্বাচন তারা চান না। কিন্তু আজ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন যে সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি লেভেল প্লেইং ফিল্ড নেই, এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। জামায়াতে ইসলামী এবং অন্য কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা জামায়াতের সাথে জোট করতে যাচ্ছেন, হঠাৎ করে তারা নির্বাচনের পরিবেশ নেই, সরকার দিতে পারছে না, এ ধরনের একটা বক্তব্য সামনে নিয়ে আসছেন। সরকার তাদের এই বক্তব্য কিভাবে দেখছে যদি জানতে চাই? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বিএনপি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, ফেব্রুয়ারিতে হতে পারে তা সেটা নিয়েও সংশয়, এটা ওই অর্থে আমার চোখে পড়েনি। বরঞ্চ বিএনপি যে কথাটা বলছে যে বিএনপি আস্থা রাখছে এবং তারা মনে করছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ বিষয়ে তাদের দিক থেকে কোনো কনফিউশন দেখা যাচ্ছে না। অপরদিকে আপনি যেটা মেনশন করছিলেন যে জামাত ইসলামীর এই সাম্প্রতিক সময়ে আমরা একাধিক নেতার মুখ থেকে একাধিক বক্তব্য পেয়েছি। তারপরেও জামাতের মোটামুটি শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে পরিষ্কার করেছে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন চায়। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের সরকার, বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল জামাতের ওই বাক্যের সঙ্গে একমত যে যেন তেন নির্বাচন কেউ চায় না, সেটা বিএনপিও চায় না, সেটা সরকারও চায় না। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে যেই নির্বাচনটি ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন করার একটি অভিপ্রায় উনি ব্যক্ত করেছেন। এ বিষয়ে সবগুলি রাজনৈতিক দলগুলির কাছ থেকে নানান ফর্মে সহযোগিতা চাওয়া হচ্ছে, এটা একটা বিষয়। সুতরাং এই জায়গায় কোনো আমি সংশয়ের কোনো জায়গা দেখি না। কিন্তু মুশকিল হচ্ছে যে কেউ কেউ বলছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই। আমাদের রাজনীতিতে নির্বাচন যখন নির্বাচনমুখী হয় তখন লেভেল প্লেইং ফিল্ডটা খুব পপুলার একটা টার্ম, এটা নিয়ে আলোচনা হয়। এই আলোচনাটা একদম ভোটের আগের দিন পর্যন্ত হতে থাকে সাধারণত। এই আলোচনাটা সবচেয়ে বেশি আপনি যদি আইনি কাঠামো দিয়ে চিন্তা করেন তখন সবচেয়ে বেশি এফেক্টিভ বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে। তখনই আসলে নির্বাচনের প্রচারণা বা এখন কে কিভাবে করবে, কাকে কতটুকু পরিবেশ সুযোগ দিচ্ছে, কারো প্রতি কেউ পক্ষপাতমূলক আচরণ করছে কিনা, এই বিষয়গুলি এসে দাঁড়ায়। আজকের বাংলাদেশে এই সময় বাংলাদেশের প্রায় সবগুলি পলিটিক্যাল পার্টি কোনো না কোনো পরিসরে, কোনো না কোনো স্থানে প্রায় প্রতিদিন রাজনৈতিক সভা সমাবেশ, ঘরোয়া সেমিনার, নানান কর্মসূচি পালন করছে। এর একটি সেমিনারেও, একটি সভাতেও, একটি সিম্পোজিয়ামে কোথাও
একটি মানববন্ধনে কোথাও কি কোনো হামলা হয়েছে? কোথাও কেউ বাধা দিয়েছে? কোনো একটি রাজনৈতিক দল সমাবেশ করতে গিয়ে আরেকটি রাজনৈতিক দল দ্বারা আক্রান্ত হচ্ছে? এমন ঘটনা ঘটছে না। সুতরাং মাঠের পার্সপেক্টিভ থেকে বললে লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনমুখীও যদি প্রচারণাকে ধরি, সেখানে কেউ কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না। অপরদিকে আপনি প্রশাসনিক জায়গা থেকে বলতে পারেন, আপনি এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক ওই তোড়জোড় প্রশাসনের মধ্যে নেই যেই তোড়জোড়ের ফলে আপনি কোনো দল বলতে পারবে যে আমি আমার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কাজে গিয়ে অমুক ডিসি সাহেবের কাছে, অমুক রিটার্নিং অফিসারের কাছে, অমুক ইউনোর কাছে, অমুক অ্যাসিলেন্ট বা অমুক ওসির কাছে বা আইজিপির কাছে, নির্বাচন কমিশনের কাছে আমি নিরপেক্ষ আচরণ পাইনি। সুতরাং এই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আলাপগুলি হচ্ছে, তাহলে আমি যদি এই আপনি প্রশাসনিক যে বিষয়টি বলছিলেন এই বিষয় নিয়ে যদি একটু বলি যে 12 জুন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল এবং তারপরেই এই ধারণা জোরে সোরে আসলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বা হতে যাচ্ছে এই ধরনের একটি, কিন্তু এরপরে তো 3 সপ্তাহ চলে গেছে। এই 3 সপ্তাহে কি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই হিসেবে যেন তারা প্রস্তুতি নেন? প্রথম কথা হচ্ছে দুই ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। প্রশাসনিক কিছু প্রস্তুতির ব্যাপার আছে, যেমন আজকেও একটি মিটিং হয়েছে নির্বাচন সংক্রান্ত, সেখানে নির্বাচন কমিশন কী ধরনের টেকনোলজি ব্যবহার করবে সেগুলির উপরে নানান আলাপ আলোচনা হয়েছে। আবার আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেটা পরিষ্কার বলছেন যে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা নির্বাচন করার জন্য। দেখুন, প্রধান উপদেষ্টা যে তার দায়িত্ব গ্রহণের 4 মাস পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান, এটা ইটসেলফ একটা নির্দেশনা ইলেকশন কমিশনের জন্য। যখন উনি জাতির উদ্দেশ্যে এটা বলেন, তখন থেকেই নির্বাচন কমিশন তার নির্বাচন সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে কাজ শুরু করবে। আর নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটাই নির্বাচন করার জন্য, সেখানে আলাদা করে তাকে বলে দিতে হবে না যে তুমি নির্বাচনের জন্য এই করো। বরঞ্চ নির্বাচন কমিশন এটা আরো ভালো জানে এই সময়টা নির্ধারণ কিভাবে হবে। এই আলাপটা প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে নির্বাচন কমিশন ঠিক করে না, সিইসি ঠিক করেন না। এই সিইসি নিজে ঠিক করেন বা আমাদের এখানে সাংবিধানিক কিছু রেওয়াজ আছে, ঠিক কার সঙ্গে নির্বাচন কমিশন যখন মনে করে তার একটি রোডম্যাপ প্রকাশ করবেন, শিডিউল প্রকাশ করবেন, তখন রেওয়াজ থেকে, সরাসরি আইনও নয়, রেওয়াজ থেকে উনি রাষ্ট্রের 2-1 ব্যক্তির সঙ্গে দেখা করেন। এটা আমরা গত বেশ কয়েকটা নির্বাচনে এই রেওয়াজটা দেখে আসছি। সুতরাং ওই জিনিসটাও প্রধান নির্বাচন কমিশনের দিক থেকে আসবেন। এই মুহূর্তে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের এই যে সমস্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই কাজগুলি করছেন। সরকারের দিক থেকে যদি বলেন, সরকারের দিক থেকে একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে সরকার চায় প্রথমবারের মতো হলেও প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, তাদের কাছে অনুরোধ করা হয়েছে যেন এই প্রবাসীদের ভূমিকা যেন আমরা ভুলে না যাই। আমি যদি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই, যেমন প্রবাসীদের ভোট দিতে পারবেন কি পারবেন না সেই বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হচ্ছে যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর পদ্ধতিতে হবে নাকি সরাসরি ভোটের মাধ্যমে, সেটি নিয়ে হঠাৎ করে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবং যেমনটি বলছিলাম যে ইসলামপন্থী কিছু দল যারা জোট গঠনের প্রক্রিয়ায় আছে, তারা হঠাৎ করেই বলা শুরু করেছেন যে নির্বাচনের পরিবেশ নেই। এবং অনেকেই বলছেন যে তাহলে কি নির্বাচন পেছানোর জন্য তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কিনা। এবং বিএনপির যেই আশঙ্কা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হবে না, সেটি কি ভিত্তিহীন কিনা, আপনার কি মনে হচ্ছে এখন পর্যন্ত অগ্রগতি দেখে? দেখেন, এখানে হলো কি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা এখন পর্যন্ত কেউ বলেনি। এটা অফিসিয়ালি এটাকে কেউ এখন পর্যন্ত কিন্তু এন্ডোর্স করেনি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আপনি যে কথাটার উপর ভিত্তি করে আমরা কথাটা বলছি সেটা হলো যে ওই যে যৌথ ঘোষণা, যৌথ যে বিবৃতিটা ছিল 13 তারিখে, 13ই জুন তারেক রহমান সাহেবের সঙ্গে, সেখানে ওই বিবৃতিতে একটা জায়গায় বলা হয়েছিল যে, আমি পড়ে শোনাই আপনাকে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এই সব প্রস্তুতি সম্পন্ন হয়, তাহলেও কিন্তু রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হবে এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাহলেও যেতে পারে। কাজেই সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার তারপরে বলা হয়েছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। সংস্কার তো হবে এবং বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি, মানে বিচারের ক্ষেত্রে অগ্রগতি হলে হবে না, কিন্তু
ওটা পর্যাপ্ত হতে হবে। কারণ পর্যাপ্তটা কে মাপবে? আপনিও মাপতে পারেন, আমিও মাপতে পারি। আপনার মাপ একটা হবে, আমার মাপ আরেকটা হবে। এখন যিনি নির্বাচনের ডেট ঘোষণা করবেন, যিনি বলবেন, তার কাছে যদি অপর্যাপ্ত মনে হয় তাহলে তো হবে না ভাই। কাজে অনেকগুলো কিন্তু নির্ভর করছে, কোথাও বলা হয় না এই পর্যন্ত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এইটা দেখে বিএনপি খুব খুশি হয়ে গেছে। আমার বিএনপির নেতা আমার পাশে আছে, বিএনপি বিরাট খুশি হয়ে গেছে যে 7 তারিখে একটা ঈদ করছে, 13 তারিখে আরেকটা ঈদ, বিরাট একটা অর্জন। কিন্তু তারা এটা ভুলে গেছে যে 7 তারিখে একটা কোরবানি ঈদ ছিল, ওই সময় একটা কোরবানি হয়েছে, 13 তারিখে আরেকটা কোরবানি হয়েছে, মাঝখানে একটা আসরে আছে, মাঝখানে এই 2 কোরবানির মধ্যে পড়ে গেছে বিএনপি। এটা আমার বিবেচনা। আমি 13 তারিখে ঘোষণার মাধ্যমে মোটামুটি বিএনপি কোরবানি। কারণটা আমি বলি কি কারণটা হলো, দেখেন এখানে এটা যদি আমি যদি পলিটিক্সটাকে একটা মানে আপনার যুদ্ধের মতো মনে করি, বিএনপি এখানে পরিপূর্ণভাবে পর্যদস্ত হয়েছে। কয়েকটা ঘটনা বলি আপনাকে। বিএনপি অফিসিয়ালি 3 জন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানাইছে, আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। বিএনপির সঙ্গে সরকার যতবার বসছে, প্রথমবার যখন বসছে আসিফ মাহমুদ এনে পাশে বসায় রাখছে, আসিফ মাহমুদকে মেনে নিয়ে বিএনপি আলোচনা করতে হয়েছে। দ্বিতীয়বার যেটা লন্ডনে হয়েছে, খলিলুর রহমান বিরাট ভূমিকা পালন করছেন, উনি পড়ে শুনেছে, কিন্তু এই ড্রাফট উনি নিজে পড়ছেন, পাশে বসে আমির খসরু মাহমুদ চৌধুরীকে হাসি মুখে মেনে নিতে হয়েছে। থার্ড কোনো মিটিং যদি আপনি নিশ্চিত থাকেন মাহফুজ আলম বসায় রাখবে। এইগুলো একটা হিসাব। দ্বিতীয় হিসাবটা কি হলো, ফেব্রুয়ারির মূলা ঝোলানোর কারণে বিএনপি কি করছে, বিএনপি ফেব্রুয়ারি পর্যন্ত আর কোনো আন্দোলনে যাবে না, তাদের কোনো দাবি দেওয়া থাকবে না। তাদের এত বড় একটা লজিক্যাল দাবি ছিল ইশরাকের ব্যাপারটা নিয়ে, ইশরাককে কেন শপথ পড়ানো, ইশরাককে মোটামুটি কুরবানি দিয়ে ফেলেছি, দেখ এটা আমার কোনো আপত্তি নেই, আপনার পাঠা আপনি লেজে কাটবেন না ঘাড়ে কাটবেন এটা আপনার ব্যাপার, এটা বলে দিয়ে দিয়েছেন আপনি। আমার প্রশ্ন হলো, অ্যাজ এ পাবলিক, আপনি যে ডিসেম্বরে চাইছিলেন ইলেকশনটা, ওটা কি লজিক্যাল ছিল না? ওই চাওয়ার পেছনে তো আপনি সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে চাইছিলেন। তো হঠাৎ করে জনগণ আপনার কাছে মেটেরিয়াল হয়ে গেল, আপনার কিন্তু ফেব্রুয়ারিতে শিফট করলেন কেন? ব্যাখ্যা দেন আমাকে। আমি যদি জানতে চাই যে আমি তো ডিসেম্বরের জন্য প্রিপেয়ার ছিলাম, আপনি ফেব্রুয়ারিতে শিফট করলেন কেন ভাইয়া, এটা বুঝান আমারে। আপনার তো আমাকে দরকার, আপনি তো মনে করেন না জনগণকে আমার দরকার নাই, তাহলে খুব ভালো আছেন, থাকেন, সমস্যা নাই, যা ইচ্ছা তাই করেন। কিন্তু আমি মনে করি মাথায় রাখতে হবে বিএনপিকে, যে বিএনপিকে জনগণের দরকার নাই, জনগণকে বিএনপির দরকার আছে। বাংলাদেশে বহু পলিটিক্যাল পার্টি আসছে গেছে, কোনো ব্যাপার না, জনগণ থাকবে। কাজে জনগণের কাছে আপনি ব্যাখ্যা দিতে হবে যে আপনি কেন ডিসেম্বর থেকে সরাইয়া ফেব্রুয়ারিতে আসতেন। কোনো ব্যাখ্যা পাইছেন পর্যন্ত বিএনপির কাছ থেকে? কেউ ব্যাখ্যা দিছে? কোনো ব্যাখ্যা নাই। এবং তার উপরে 1.5 ঘন্টার আলোচনা, আর কি আলোচনা হয়েছে কেউ জানে? 1.5 ঘন্টা গেলে এটুকু আলোচনা হয়েছে, এই যে 5 মিনিটে একটা বক্তব্য, আলোচনা তো 1.5 ঘন্টা হয়েছে, আর কি আলোচনা হয়েছে? জনগণকে জানাচ্ছেন আপনি? জানান নাই। এতে ফলটা কি দেখেন, নেট রেজাল্টটা কি? নানা ধরনের গুজব এখন মানুষের মধ্যে কিন্তু ঘুরে বেড়াইতেছে। আপনিও শুনছেন কত টাকা লেনদেন হয়েছে, এটাও বলা হচ্ছে। এখন বলবেন যে এটা সত্য না, আমিও মানি সত্য না, আমি অন্তঃস্থল থেকে বিশ্বাস করি সত্য না, কিন্তু আমি কি প্রমাণ করতে পারবো সত্য না? পারবো না তো। যেখানে দেখেন ভূত কিন্তু রাতের বেলায় আসে, আর অমাবস্যা রাতে আসে। কেন? অস্পষ্টতার কারণে। তো এই সমস্ত ভূত কিন্তু অস্পষ্টতার কারণে। বিএনপির উচিত ছিল পরের দিনই ক্লিয়ার করে দেওয়া যে এই মিটিংয়ে 1.5 ঘন্টায় কি কি প্রসঙ্গে কি কি আলাপ হয়েছে। ট্রান্সপারেন্ট থাকতেন আপনি, আপনার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই। কেন আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন? বলা উচিত ছিল আপনার জনগণের কাছে। আপনি তো ট্রান্সপারেন্ট হতে পারেন আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে। তো এই জন্যই ভাই প্রবলেম। আমি এই প্রসঙ্গ নিয়ে জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে যেতে চাই। যেটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে ডিসেম্বর থেকে হঠাৎ করে কেনই বা আপনারা ফেব্রুয়ারিতে গেলেন, এবং এখন আপনাদের মধ্যে আবার আশঙ্কা দেখা দিচ্ছে যে ফেব্রুয়ারিতেও সেই নির্বাচন না হতে পারে। সেটি সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা যে কেন আপনারা এই বিষয়টি নিয়ে আশঙ্কা করছেন? আরেকটি বিষয় হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বা না হয়, দুক্ষেত্রেই আপনাদের দলের যিনি প্রধান জনাব তারেক রহমান, তিনি যাকে ঘিরে আপনারা বিএনপি সব আশা ভরসা সব কিছু তৈরি হচ্ছে, তিনি যে এখনো দেশে ফিরে আসছেন না, এই বিষয়টিকে আপনি একজন দলের নেতা হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন?
এখন প্রথম প্রশ্নটা মাসুদ কামাল ভাইয়ের প্রশ্নটা উত্তর দিই যে কেন আমরা ডিসেম্বর ছিলাম, এখন ফেব্রুয়ারির বিষয়ে আমরা কেন সম্মতি দিলাম, তাই তো? বা সম্মতি না দিলেও আমাদের সম্মতি আছে ওনার। দেখেন, পলিটিক্স এমন একটা মাল্টি ডাইমেনশনাল বিষয়, এখানে কিন্তু আপনি ইগো ধরে নিয়ে বসে থাকতে পারবেন না। এখানে পারসেপশন কিন্তু ম্যাটার করে পলিটিক্সে, যে পিপলসের পারসেপশন, পলিটিক্যাল পার্টিসগুলোর পারসেপশন এবং রাজনীতির যে চালিকা শক্তিগুলো থাকে, অর্থাৎ সিভিল সোসাইটি বলেন, গভর্নমেন্ট বলেন, লার্নেড সোসাইটি, স্কলারগণের, এদের যে পারসেপশন, এগুলো কিন্তু ম্যাটার করে। তা আমরা সরকার যে ডেটটা ঘোষণা করেছিল এপ্রিল মাস, তাই না? আমরা সেটা ডিমেরিটস বুঝিয়েছিলাম সরকারকে যে এই কারণে এপ্রিল মাসে হতে পারে না। কখন বুঝিয়েছিলেন? 12 জুনের মিটিংয়ে? আমরা সবসময় বলছি যে 12 জুনের মিটিংয়ে কেন, আমরা বলছি না এপ্রিল মাসে আপনার ন্যাচারাল ক্যালামিটিস থাকে, এপ্রিল মাসে আমাদের ম্যাট্রিক পরীক্ষা, এপ্রিল মাসে রোজা রয়েছে, মানে ওই যে আরও অনেক রোজার পরে ঈদ রয়েছে, এরকম অনেক ডিমেরিটস বুঝিয়েছিলাম, মেনলি আরও ন্যাচারাল ক্যালামিটিস। এবং সরকার বলেছিল যে পারসেপশন, যেটা বললাম, যে সংস্কারের দাবি, যে দাবিটা বিএনপি আপনার প্রথমের থেকে করে আসে, 2010 সাল থেকে করে আসে এই পর্যন্ত, এই সমস্ত জিনিস সব শেষ করতে সরকার বলছে যে আমরা এপ্রিল থেকে তাহলে আরও নিচে আনতে পারি, রোজার আগে আনতে পারি। তখন বিএনপি সেই মতের সাথে একমত না হওয়ার তো কোনো কারণ নেই, তাই না? এই প্রস্তাবটা কি সরকার 12 জুন দিয়েছে? না, দুই পক্ষে যখন আলোচনা, এটা একটা ঐতিহাসিক আলোচনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটা কিন্তু ঐতিহাসিক আলোচনা নানান কারণে। এটা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, অনেক দেশ, অনেক শক্তি চায়নি এই তবু ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এই বৈঠকটা করেছেন তারেক রহমানের কাছে, এবং এটা প্রয়োজন ছিল। সেই বৈঠকে যে আলোচনায় আমরা দেখছি যে নির্বাচনের তারিখ, ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টা মানে সরকারের দিক থেকে আগ্রহ কি বেশি ছিল? সেটাই তো, সরকারের আগ্রহ, সরকারি তো আগ্রহ থাকবে, সরকারি তো আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক, সেটাই তিনি করেছেন। এখন সেই প্রচেষ্টার ফলে যে বৈঠকটি হয়েছে, সেখানে দুই পক্ষই, অর্থাৎ এখানে কিন্তু তারেক রহমান ভার্সেস ডক্টর ইউনূসের বৈঠক এইভাবে আমি এত ছোট ফ্রেমে দেখতে চাই না। আমি দেখছি তারেক রহমানের সাথে বাংলাদেশের জনগণের বৈঠক হয়েছে, জনগণের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, অ্যাজ এ লার্জেস্ট পার্টির লিডার হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেখানে আমরা যেমন পিপলস পারসেপশন, সংস্কার একটা বিষয় আছে, আপনার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার একটা বিষয় আছে। এইসব বিষয়ে সরকার বলেছে যে তার এইসব সংস্কার হলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। আমরা সেটা সম্মত হয়েছি। অর্থাৎ রাজনীতি কোনো ইগোইস্টিক ব্যাপার না, আপনারা ছাড় দিয়ে মেনে নিয়েছেন, এটা ছাড় দেওয়া, এটা পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে ফর দ্য পিপল ইন্টারেস্ট, ফর দ্য পিপল ইন্টারেস্ট। এখন আর একটা বলছেন যে আপনি বলছেন যে তারেক রহমান কি যেন বললেন, যে বললাম যে জনাব তারেক রহমান যে এখনো দেশে ফিরে আসছেন না, এই বিষয়টিকে আপনি একজন বিএনপি নেতা হিসেবে কিভাবে দেখছেন? কারণ এই প্রশ্নও তো ভেসে বেড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেক্ষেত্রেও আপনাদের তাকে দরকার, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সরকার না দিতে চায় সেক্ষেত্রেও তো আপনার। তারেক রহমান কেন দেশে ফিরে আসছেন না, এই প্রশ্নটা করার মধ্যে কবে নাগাদ আসতে পারেন সে বিষয়ে কি কোনো ধারণা? করার মধ্যে আমি মনে করি যে আপনি না, যারা প্রশ্নটা নিশ্চয়ই কেউ না কেউ করছে, এরা একটা কোনো মতলব খুঁজে। তারেক রহমান দেশে ফিরে আসছে না, তার জন্য কি আমাদের দল বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমরা তার অভাব অনুভব করছি? আজকের পৃথিবী অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল দুটো জগৎ, এটা তো ঠিক। আমি আর আপনি অ্যাকচুয়াল জগতে কথা বলছি, কিন্তু ভার্চুয়াল জগতে তো এটা প্রচার হচ্ছে এবং ওইটার এফেক্ট কিন্তু আরো বেশি। আমি আপনি এখানে কথা বলছি, যদি টেলিকাস্ট না করা হতো তাহলে তো এটা কোনো মূল্য থাকতো না। তো ভার্চুয়াল জগতে তিনি তো সাফল্য দেখিয়েছেন না। আপনি একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করেছেন এবং একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। ভার্চুয়ালি গণ অভ্যুত্থান সম্পন্ন করিয়েছেন। আমি বলছি যে পৃথিবী এখন দুই জগতে বিভক্ত, অ্যাকচুয়াল জগৎ, ভার্চুয়াল জগৎ। অ্যাকচুয়াল জগতে তার কর্মীরা আমরা ছিলাম, ভার্চুয়াল জগতে তিনি যে দিক নির্দেশনা বা যে নেতৃত্বটা দিয়েছেন
এবং বিএনপিকে যে তিনি পরিচালনা করছেন, এবং বিএনপি দেখেন কত বড় একটা কত বড় একটা দল, এখন সুসংগঠিত দল, এবং যে কোনো সময়ের থেকে বিএনপি আন্দোলন এবং সংগ্রামে এই 24-এর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান দেশে আসছে আমি না। তাহলে একটু প্রশ্ন করি জনাব হেলাল, আপনি যে বলছেন যে তিনি ভার্চুয়ালি নেতৃত্ব দিচ্ছেন, বারবারই কিন্তু এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে এখন যে আপনাদের কর্মীরা তারা আপনাদের কতখানি নিয়ন্ত্রণে আছেন। আজকেই সমকালে, দৈনিক সমকালে আমি দেখছি অধ্যাপক ডক্টর মাহমুবুল্লাহ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানো কঠিন, কারণ কোনো সুঠাম নেতৃত্ব ছিল না, বিএনপি সেভাবে সংগঠিত আমি মনে করি না। তিনি বলেছেন যে দলীয় কর্মীরা রাজনৈতিক শিক্ষা যথাযথ পায়নি। অধ্যাপক মাহবুবুল্লাহ তিনি এটাও বলেছেন যে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর অপকর্মের অভিযোগ আসছে, ফলে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপির ওপর সাধারণ মানুষ যেভাবে ভরসা করতে পারত সেটি হচ্ছে না। আমি একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাকে দিয়ে শুরু করব এবং আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবে। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব আজিজুল বারী হেলাল আপনার সাথে। আজ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত পরশু বিবিসি বাংলা একটি প্রতিবেদন এসেছে, সেখানে ছিল যে বিএনপিতে কর্মী সমর্থকদের মধ্যে কি বেপরোয়া আচরণ বাড়ছে। সেটি আসলে বিরতির আগে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, যে এই প্রসঙ্গটির সাথে জনাব তারেক রহমানের দেশে এখনো পর্যন্ত না ফিরে আসার কি কোনো ধরনের আপনি কানেকশন দেখেন কিনা, এবং সাংগঠনিক যে শাস্তিমূলক ব্যবস্থা আপনারা নিচ্ছেন, যে মাঠ পর্যায়ের কিছু নেতাকর্মীদেরকে আপনারা বহিষ্কার করেছেন, কিন্তু সেগুলো আসলে খুব বেশি কি কাজে লাগছে না মনে হচ্ছে আপনার? দেখেন, আমি প্রথমে উত্তরটা দিতে চাই এভাবে, ডক্টর মাহবুবুল্লাহ স্যার যেটা বলেছেন বা বিবিসি রিপোর্টে যেটা বলেছেন, এই পেপার জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করছি কিনা ডিনাই করছি, এটা আপনাকে দেখতে হবে। আমরা কি ডিনায়াল কোনো সিনড্রামে ভুগছি, ডিনায়াল কোনো রোগে ভুগছি, নাকি আমরা অ্যাকসেপ্ট করছি? যে আমি প্রথমে বলছি না, পারসেপশন রাজনীতিতে ম্যাটার করে। তো বিবিসি বাংলা বা ডক্টর মাহবুবুল্লাহ স্যার যে আপনার জিনিসটা চিন্তা করছে, যেটা বলছে, সেটা পারসেপশন থেকে তো বলছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করছি না, করে সেভাবে ব্যবস্থা নিচ্ছি। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরে আবার সরকারকে কাছে অনুরোধও করছি যে এই সমস্ত দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার করা হোক। তার মানে আমরা কতটা কর্ডিয়াল টু স্টাবল এ বাংলাদেশ অ্যান্ড টু মেক এ পিসফুল সোসাইটি, আমরা এটাকে আপনার অ্যাকসেপ্ট করছি এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলছি। তার মানে আমরা কিছু ডিনাই করছি না। কিন্তু দেখেন, অন্য অন্য রাজনৈতিক দল, আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে, যদিও তারা ন্যাশন ওয়াইড না, তারা প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক দল, কোনো কোনো রাজনৈতিক দল তো এখনো রাজনৈতিক দল হয়ে ওঠেনি, তাদের বিরুদ্ধে গত 10 মাসে যেই পরিমাণ চাঁদাবাজি, সন্ত্রাসীর অভিযোগ, এই প্রশ্নটা আসলে আমি এই কারণে করেছিলাম যে আপনি বিরতির আগে বলছিলেন যে ভার্চুয়াল প্রেজেন্সের কথা, সেই ভার্চুয়াল প্রেজেন্স আসলে খুব বেশি না, আমি বলছি যে বাংলাদেশে বিএনপির মতো একটি বড় দলের জন্য তারেক রহমানের অনুপস্থিতি বা ভার্চুয়াল প্রেজেন্স যেটি আপনি বলছেন, সেটি কি এক ধরনের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এবং এই যে শৃঙ্খলা ভঙ্গের এত অভিযোগ, সেটির সাথে আপনি কোনো সম্পর্ক দেখতে পারেন? না, এটার সাথে কোনো সম্পর্ক নেই। তারেক রহমানের অনুপস্থিতি যেটা ভার্চুয়াল জগতে, তিনি আমাদের সাথে 24/7 উপস্থিতি। এখন আপনি বাংলাদেশে দেখেন যে একটি আপনার নির্বাচিত সরকার বা একটি রাজনৈতিক সরকার না থাকার ফলে বাংলাদেশের সামাজিক যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, বাংলাদেশ কি কোনোভাবে বাংলাদেশের এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র ভারত কি কোনোভাবে ভালোভাবে মেনে নিতে পেরেছে? না। তারপর দেখেন, বাংলাদেশের ভিতর থেকে এই যে আপনারা দেখলেন যে অনেকগুলো রাজনৈতিক দল বলছে যে নির্বাচন হতে দেব না, বলছে না। আপনার সুরাদ্দি উদ্যানের যে সমাবেশটা হলো, সেখানে ইসলামী আন্দোলনের ওখানে যারা যারা গিয়েছিল তাদের মধ্যে গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি বললেন যে পিআর পদ্ধতি ছাড়া, পিআর নিয়ে এখন আলোচনা শুরু হয়নি, তাহলে করতাম, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেব না। জামাতের গোলাম পরোয়ার বললেন যে পিআর পদ্ধতি ছাড়া, আজকে বসে ছুট চেঞ্জ করছে, নির্বাচন করতে দেব না। তাহলে ভারতও কিন্তু একই কথা বলে যে বাংলাদেশে যদিও এখন নির্বাচনের পক্ষে বলে, মানে টু ম্যালাইন বিএনপি, বিএনপির রাজনীতিটা তো আপনার দিল্লির সরকারের মনোভাবের বিরুদ্ধেই তো বিএনপি রাজনীতিটা করে না, এর অনেক প্রমাণ আমরা 5ই আগস্টের পরে দেখেছি। সুতরাং বাংলাদেশের যে মানে আমাদের যে
প্রতিবেশী রাষ্ট্র তাদের ব্রেন চাইল্ডরা যে বাংলাদেশে রয়ে গেছে এখনো এবং বিভিন্ন বয়ান তৈরি করে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সামাজিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এবং থার্ড যেটা বক্তব্য সেটা হলো যে আমাদের পার্টির চেয়ারম্যান তিনি ভালো জানেন তিনি কখন আসবেন এবং আমাদের পার্টির হাইকমান্ড যারা আর কি স্ট্যান্ডিং কমিটি আছে, পলিসি মেকার, তারাই ভালো জানেন তিনি কখন আসবেন। আমি তো প্রথম কারণটা বলছি যে ভার্চুয়াল জগতে তিনি যে অসাধারণ সাফল্য দেখিয়েছেন, যেটা ইতিহাসে লেনিন বা খোমিনি দেখিয়েছিলেন। অতএব তার এখন অনুপস্থিতিকে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র বলছেন, হয়তো কোনো তিনি পলিটিক্সের কোনো একটা জায়গা থেকে বলছে, কোনো মতলব থেকেও বলতে পারে, আবার আন্তরিকতা থেকেও বলতে পারে। আমাদের উত্তরটা হলো যে তিনি কখন আসবেন। ভার্চুয়াল জগতে যেহেতু তিনি সরব উপস্থিতি রয়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের সামাজিক বিশৃঙ্খলা, বিদেশি রাষ্ট্রের ব্রেন চাইল্ডদের এই যে অপতৎপরতা, যে নির্বাচন হতে দেব না, অর্থাৎ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ কিন্তু রয়েছে। পিআর পদ্ধতি নিয়ে তো আপনি বলছেন যে এটি দিল্লির ব্রেন চাইল্ড এরকম বলছেন। এই বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ সেটি হচ্ছে যে বিএনপি নির্বাচন ব্যবস্থা নিয়ে আপত্তি জানাচ্ছে এই কারণে যে প্রচলিত পদ্ধতিতে যদি ভোট হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ আসন বিএনপি পাবে, বিএনপি যেহেতু সেটি মোটামুটি ধারণা করছে তাই তারা আনুপাতিক ভোটের বিপক্ষে। যদি এই প্রস্তাব যদি আপনাদেরকে আওয়ামী লীগের শাসন আমলে দেওয়া হতো তাহলে কি আপনারা মেনে নিতেন কি নিতেন না? না, আমরা তো পিআর পদ্ধতির কথা কখনো বলিনি। পিআর পদ্ধতি নিয়ে আমি কথা হচ্ছে বাংলাদেশে গত 53 বছরে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ এই ধারণায় কখনো কোনো নির্বাচন কি হয়েছে? এই উপমহাদেশে কোথাও হয়েছে, নেপালে হয়তো কিছুদিন আগে একটা হয়েছে। বা আমরা যে দেশের গণতন্ত্র ফলো করি, বিশেষ করে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা আমেরিকান ডেমোক্রেসি, ইভেন ভারতের ডেমোক্রেসি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কোনো জায়গায় পিআর পদ্ধতি, আর পিআর পদ্ধতি সম্বন্ধে যারা বলছেন তারা কি পিআর পদ্ধতিটা পুরো জাতিকে ডেসিমিনেট করতে পেরেছে? জনে জনে যে জিনিসটা এরকম, আপনি পিআর পদ্ধতির হাজারটা ডিমেরিটস আছে, সব ডিমেরিটস বলবো না, আমি একটা ডিমেরিটসের কথা বলছি। যে আপনারা বলছেন যে ফ্যাসিবাদকে অর্থাৎ আওয়ামী লীগকে, পরাজিত মাফিয়াকে যেন পুনর্বাসন না হয়। আমরা সবাই বলি এটা, পুনর্বাসন যাতে না হয়। আজকে যদি শেখ হাসিনার দল মানে আওয়ামী লীগ যদি তার নাম চেঞ্জ করে, মনে করেন জনতা পার্টি, আম জনতা বা খাস জনতা বা সাধারণ জনতা পার্টিটার নাম, আওয়ামী লীগের যারা আর কি দোষী না বা এখনো বিচারের কাঠগড়ার সামনে মামলা হয়নি, না, এটা যদি আজকে একটা দল গঠন করে তার মার্কাটাও কেড়ে নিলেন, আপনি একটা মার্কা দিয়ে দিলেন যে চশমা মার্কা, তাকে সেটা নিয়ে নিল। এখন এই মার্কা যদি ইলেকশন করে, আপনি দেখছেন জরিপে দেখাচ্ছে 15% সে ভোট পাবে, বলছে না 15% ভোট পাবে, তাহলে আপনি নিম্নকক্ষে সে প্রত্যেকটা সিটি হারবে। এটা আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা দেবে, কিন্তু উচ্চকক্ষে তাকে আপনি পুনর্বাসন করে দিচ্ছেন। এটা হলো এক নম্বর ডিমেরিটস। ডিমেরিটসটা হাজারটা রয়েছে। জি, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা যদি এই প্রসঙ্গ নিয়ে জনাব মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই, যে আনুপাতিক বা পিআর পদ্ধতি সেটি নিয়ে হঠাৎ করে আবার আলোচনা শুরু হয়েছে। আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাই খুব সংক্ষেপে। সেটি হচ্ছে যে একটি হচ্ছে যে বাংলাদেশে কি পিআর বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব কিনা বর্তমান পরিস্থিতিতে আপনার কি মনে হয়, আর এখন হঠাৎ করে এই বিষয়টি কেন সামনে আসলো আপনার মনে হয়? শুনেন, এখন যারা সামনে এনেছে এটা তাদের রাজনীতি। তারা এক ঢিলে দুই পাখি মারতে যাচ্ছে। দুই পাখি এরকম, প্রথম পাখি হলো যে তারা মনে করেন 2% 3% ভোট তারা পায়, তারা যদি পিআর পদ্ধতিতে যায় তারা একটা আসন পাবে সংসদে, এটা তাদের একটা লাভ। আর দ্বিতীয় লাভটা হলো বিএনপি ছাড়া, মোটামুটি বিএনপি এবং তার সঙ্গে যারা জোটে আছে এরা ছাড়া আর সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনটা আরও পরে চায়। যদি বলেন কতদিন পরে, তারা বলবে কি যে যতদিন পরে হয় তত আমার সুবিধা হলো দুটা। একটা হলো যেমন ধরেন জামাতের কথাই বলি, জামাত মনে করে যে এই সরকারে আসলে তারাই আছে, সরকারের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করতে পারে অবাধে, এবং তারা মনে করে এই সুযোগ তারা বিএনপি ক্ষমতায় আসতে পাবে না। এখন তারা পাচ্ছে, তারা এটা মনে করে। এই মনে করার মধ্যে ভুল থাকতে পারে, নাও থাকতে পারে, পাবলিক পারসেপশনও এইটাই, যে তারাই চালাচ্ছে। কাজে ওইভাবে তারা কিন্তু একটা সুবিধা পাচ্ছে। তো তারা এই ইলেকশন করে তারা বাড়তি সুবিধা কি পাবে? কিছুই পাবে না। তারা তো সেকেন্ড হবে। সেকেন্ড বাংলাদেশের যে পলিটিক্স, সেকেন্ডের কোনো বেল নেই, সব তো ফার্স্টে নিয়ে নেয়, তাই না? কাজে তাদের এটা আরো ছোট ছোট পার্টিগুলো এগুলো, কাজে তারা পিছাইতে চায় নির্বাচনটা। এবং নির্বাচন পেছানোর জন্য তারা যখন একটা দাবি তুলছে, এটা তো আলোচনা হতে হবে ভাই। আপনি কোনো আলোচনা করবেন না তো হবে না।
আলোচনা করতে হবে। এই আলোচনা করলে যতদিন সময় পাওয়া যায়, এটাই বা খারাপ কি? এই হলো একটা জিনিস। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতিটা ভালো কি মন্দ, আমি পিয়ার পদ্ধতির পক্ষে। কারণ আমি মনে করি না যে মাত্র 0.8% ভোটের জন্য, 0.8% ভোটের ডিফারেন্সের কারণে একটা দল পাবে 193, আরেকটা দল পাবে 90 অথবা 86। আমি মনে করি এটা লজিক্যাল না। কারণ মানুষের যে পার্টিসিপেশন, সেটাকে আপনাকে অনার করতে হবে, সেটাকে মূল্যায়ন করতে হবে, এবং সেটা কেবলমাত্র পেয়ার পদ্ধতিতে সম্ভব। এখন পেয়ার পদ্ধতিতে যে সমস্ত খুঁটিনাটি ভুল, খুঁটিনাটি সমস্যা হেলাল ভাই তুললেন, পৃথিবীতে এখন 91টা দেশে পেয়ার পদ্ধতিতে আছে। তো এই দেশগুলি কি ভাই ঘাস টাস খায় না নাকি? ভিন্ন মডেল, মডেল সব মডেলই ভিন্ন, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভিন্ন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনি সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। আমি বলি হেলাল ভাই, জিনিসটা হলো কি, সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনা করলে পরে এখান থেকে একটা আপনার ওয়ে আউট বেরিয়ে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আপনার ফিলোসফিটা কি? ফিলোসফিটা হলো যত লোক ভোট দিবে তাদের পার্টিসিপেশনে যেন সংসদে থাকে। একনায়কতন্ত্র থামাবেন কি করে এটা বলেন? ফিলোসফিটা সবই বলবো। একনায়কতন্ত্র কিভাবে থামাবেন? না না না, আচ্ছা আপনি আমাকে বলুন তো, গত 15 বছর কি পিয়ার পদ্ধতি ছিল? না। তাহলে তো একনায়কতন্ত্র ছিল না। এখানে তো একনায়কতন্ত্র আপনি তুলে দিচ্ছেন যে একজন পার্টি প্রধান তিনি নির্ধারণ করবেন কে এমপি হবে। এখনো তো তাই না, এখন তো পপুলার ভোটে যেতে হচ্ছে। না না, কিন্তু আপনারা যখন নমিনেশন দেন তখন নমিনেশনটা আসলে আপনাকে নমিনেশন দেন, আপনি জনগণকে ফেস করে আসছেন না। আপনি যখন জনগণকে ফেস করে আসছেন না, এখন তো জনগণকে ফেস করে আসছেন, আপনার মার্কেটটা ফেস করছে। এটা নিয়ে বাস না করি, আপনি বলেন পর, আপনি চান্স পেলে আপনি বলেন, আমার কোনো সমস্যা নেই। আমি যেটা বলি আপনাকে, পিয়ার পদ্ধতিতে এরকম আছে, আপনার প্রার্থীদের লিগে আগেই ঘোষণা করতে হবে। পিয়ার পদ্ধতি তো হাজার রকম পদ্ধতি আছে, সমস্যা বুঝা সমাধান। আপনাকে আগে প্রার্থীদের লিগে ঘোষণা করতে হবে যে এরা এরা আমার প্রার্থী হবে। ন্যূনতম কত পার্সেন্ট ভোট পেতে হবে সিরিয়ালি আপনি ওগুলো পাবেন। ওই প্রার্থী দেখে, আরে ভাই ওই সমস্যারও সমাধান আছে, থাকবে না কেন? এলাকা কি হবে? সব সমস্যার সমাধান আছে। আমারে আপনি পঞ্চগড়ের এমপি বানাইলেন, হইলো? এখন কি হচ্ছে রে ভাই? এখন কি হচ্ছে? এটা তো আমি বলি ডেমোক্রেসি না। আপনি কি বলবেন এখন? আমার কাছে তো মনে হয় ডেমোক্রেসি না। ডেমোক্রেসি মানেটা কি? ডেমোক্রেসি মানে হলো পাবলিক হলো সবচেয়ে পাওয়ারফুল। তো আমি তো ভোট দিলাম রে ভাই, আমি তো 40% ভোট দিলাম, আর আপনি 40.8% ভোট পাইলেন, পাইনি আপনি নিয়ে নিলেন 193, হইলো? এটা তো হলো না রে ভাই। ডেমোক্রেসি তো লিমিটেশন আছে, ডেমোক্রেসিতে ভালো কিছু থাকলে তো মানুষ, লিমিটেশন সবগুলির আছে, আবার সুবিধাও সবগুলির আছে। আলোচনা হতে পারে, এটা কনসেপশন, এটা কনসেপশনের একটা ধারণা না, বলেন। ধারণা কি 91টা দেশ কি তাদের কোনো ধারণা কেন নাই? না না, 91 দেশে 3-4 রকম মডেল আছে ভাই। 3-4 রকম না, সেই মডেলটা আপনি আমাদের দেশের মানুষকে কি বলছেন? মডেল আছে। আপনি আমার এখানে যদি 8টা মডেল থাকে, আপনি এখানে 9ম মডেলও করতে পারেন, কোনো সমস্যা তো নাই। সবকিছু হবে আলোচনা, আমি সেটাই বলছি, সবকিছু হবে আলোচনার মাধ্যমে। আপনি আলোচনা করেন, আলোচনাটা শুরু করতে যদি আপনি না দেন তাহলে সমস্যা। কিন্তু যে কথাটা আমি শুরুতে বলছিলাম, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আপনি পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনাটা কখন তুলছেন, আপনার সময়টা কিন্তু খেয়াল করেন। আলোচনাটা আপনি কখন তুললেন হলো যখন নাকি নির্বাচন এখনই চাই বলে আমি মনে করি। আমি পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করেন নির্বাচনটা কবে হওয়া উচিত, আমি মনে করি এটা অক্টোবরে হওয়া উচিত। এটা আমি মনে করি, আমার মনে করি তার গুরুত্ব থাকতেই পারে। আমি একটা পাবলিক তৈরি ভাই, একটা ভোট তো আমার আছে, আমি মনে করি অক্টোবরে হওয়া উচিত। এখন অক্টোবর থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনি পিছান, কিন্তু ভোটটা তো আমি দেবো, আমি অক্টোবরে ভোট দিতে চাই। তো এইরকম সময় এসে নতুন করে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনাটা উঠানোটা আমি মনে করি এর পিছনে অন্য একটা মতলব আছে। ওই যে আগেই বললাম, তারা কিন্তু জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছে তা কিন্তু না, তারা চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য। জিনিস চাচ্ছে ভালো, কিন্তু চাওয়ার সময়টা তারা এমন নির্ধারণ করছে যে এটা আমি শেষ সময় একটা ঝামেলা পাকাবো, শেষ সময় আরো 2-একটা ঝামেলা আসতে পারে। কারা চাচ্ছে আসলে? শুধু রাজনৈতিক দলগুলো নাকি সরকারেরও এখানে কন্ট্রিবিউশন? রাজনৈতিক দলগুলো চাচ্ছে, সরকারও তাদের এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, ঠিক আছে আপনারা চান আলোচনা হোক। কারণ এখানে বিএনপি এবং তার সঙ্গী সাথী অনুগত লোকজন যারা আছে তারা ছাড়া আর সকল পলিটিক্যাল পার্টি চাচ্ছে নির্বাচন যত দূরে হয়, এবং সরকারও তাই চায়। জি, জনাব ফয়েজ আহমেদ, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী এবং ইসলামী দলগুলো যেটি বলছে যে
সরকার এখনো পর্যন্ত পরিবেশ তৈরি করতে পারেনি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি। সরকার কি আসলে পারছে না নাকি সরকার চাচ্ছে না? যেমন মাসুদ কামাল বলছিলেন যে সরকারেরও আসলে কিছুটা প্রশ্রয় আছে। না, এ বিষয়ে মাসুদ কামাল ভাই ভালো বলতে পারবে, কারণ কি সরকার চাচ্ছে না চাচ্ছে আপনি তো সেটা সরকারের ভিতরের লোক, আমি তো আপনি সেটা বলতে বুঝতে পারবেন। পারছি না। আমার তো মনে হচ্ছে মাসুদ কামাল ভাই বলে দিচ্ছে সরকার কি চাচ্ছে না চাচ্ছে সরকার জানে। হ্যাঁ, নাগরিকদের প্রত্যেকেই সরকার কি চাচ্ছে না চাচ্ছে এটা বলতে পারে, সেটা সরকারের অবস্থান দেখে সরকার যদি সেটা প্রকাশ করে। তো অপ্রকাশ্যটা তারাই বলতে পারে যারা সরকারের ভিতরটা জানে। তো মাসুদ কামাল ভাইয়ের বক্তব্যে মনে হচ্ছে যে সরকার খুব সুসংগঠিতভাবে এই পিআর পদ্ধতির জন্য কিছু মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা ওনার বক্তব্য আমি যতটুকু বুঝতে পারি। দেখুন, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতি বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে নতুন নয়। এই পদ্ধতি নিয়ে যারা সবচেয়ে বড় ক্যাম্পেইনার ছিলেন, এই পদ্ধতির সপক্ষে যারা সবচেয়ে বেশি লেখালেখি করেছেন, এই মানুষগুলি নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন সরকার গঠন করেছিল, সেই কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন, সদস্যদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এমন এক ঐতিহাসিক বাস্তবতা সৃষ্টি করেছে যখন পিআরটা এখানে খুব বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়নি। যার ফলে এই সংস্কার কমিশনের প্রতিবেদনে পিআর বলে কোনো কিছু রিকমেন্ডেশনই করা হয়নি। এবং ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেসব বিষয় নিয়ে ঐক্যমত্যের মৌলিক পয়েন্টগুলিতে আলোচনা করছে, সেখানে পিআর পদ্ধতিটা কোনো এজেন্ডা নয়। সুতরাং আপনি এখান থেকে আপনি বুঝতে পারেন যে সরকারের সঙ্গে এই প্রক্রিয়া নিয়ে যারা কাজ করেছে তাদের অবস্থানটা কি। এখন পিআর নিয়ে আলোচনাটা ঐক্যমত্য কমিশনে কোথায় হয়েছে? ঐক্যমত্য কমিশনে সংসদে আপার হাউস ইন্ট্রোডিউস হচ্ছে। সেখানে এই আলোচনায় অনেকগুলি রাজনৈতিক দল বলছে যে আপার হাউসে তারা পিআর পদ্ধতি চায়। সেই পদ্ধতির সঙ্গে ওই আলোচনাতেই বিএনপি সহ কয়েকটি পার্টি তারা ওই প্রক্রিয়ার বিরুদ্ধে। অল অফ এ সাডেন আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশনের যখন এই আলোচনাটা আপার হাউসে পিআর হবে কি হবে না, এই ডিবেটটা চলছে, সে সময় কিছু পলিটিক্যাল পার্টি পিআরের দাবি নিয়ে রাজপথে সমাবেশ করলো, সভা সমাবেশ করে তাদের দাবি জানালো। এটা তাদের অধিকার, তারা এভাবে জানিয়েছে। কিন্তু সরকারের দিক থেকে এখন পর্যন্ত আমাদের এক্সিস্টিং নির্বাচন ব্যবস্থা সেটা পিআরের পদ্ধতিতে হবে, এই ধরনের কোনো ধরনের উদ্যোগ নেই, এই ধরনের কোনো আলোচনা এজেন্ডা হিসেবেও নেই। সুতরাং সরকার এটা চাচ্ছে বা সরকারের মনোভাব এরকম, এটা বলার কোনো অবকাশ নেই। এখন বাস্তবতা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, এইটা একটি রাজনৈতিক বিতর্কে আসার পর নির্বাচন বিলম্বিত হয়ে যাবে, এটা আমরা কেন বলছি? ধরুন, নির্বাচন পদ্ধতি সংক্রান্ত নানান ধরনের সংস্কার বিষয়ে যে আলোচনাটা হচ্ছে, আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ 2টি সুনির্দিষ্ট বিষয় ছাড়া বাদ বাকি বিষয়গুলিতে তুলে দেওয়া, আমাদের জুডিশিয়ারিকে ডিসেন্ট্রালাইজ করা, এরকম নানান বিষয়, আপার হাউসের বিষয়ে আলোচনা, নারী আসনের বাড়ানোর বিষয়ে আলোচনা, এই যে সিদ্ধান্তগুলি হচ্ছে, এগুলি কি আমার পরবর্তী নির্বাচন ইমপ্লিমেন্ট হবে? তা তো নয়। পরবর্তী সংসদ এগুলিকে অনুমোদন করবে, তারপরে এগুলি বাস্তবায়নের ব্যাপার। সুতরাং এই মুহূর্তে যত ধরনের মৌলিক রাজনৈতিক বা নির্বাচনী ব্যবস্থার পরিবর্তনের বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেগুলি পরবর্তী নির্বাচনের জন্য আলোচনা হচ্ছে, আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনের জন্য নয়। অতএব আপনি দেখুন, আসন্ন নির্বাচনের সকল পদ্ধতি পরিবর্তনের যদি এই আলোচনা হতো, তাহলে নির্বাচন কমিশনও তো তার নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারতো না, কারণ সে জানতোই না কোন পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে। সুতরাং এই আলোচনাগুলি আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের ডেমোক্রেটিক প্রোগ্রেসের জন্য কি হতে পারে, এগুলি এক ধরনের রাজনৈতিক বিতর্ক, সেটি সামনের নির্বাচন পেছাবে বা এই ধরনের কোনো আশঙ্কা আপনি দেখছেন না। এবার আমরা যদি সবচেয়ে বেশি সাম্প্রতিক সময়ে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মব, সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। একটা বেসরকারি টেলিভিশনের টক শোতে আমি দেখছিলাম যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, তিনি বলেছেন যে সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনকে যত দূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় এবং সেটার জন্য তারা মবকে ব্যবহার করছেন। মাসুদ কামালও মোটামুটি একই ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে সরকার আশকারা দিচ্ছে বলেই মব হচ্ছে। এবার আপনার বক্তব্যে যদি আসি, আপনার একটি বক্তব্য দেখছিলাম, সেখানে আপনি বলেছেন যে যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তারা সফট আওয়ামী লীগার, এই ধরনের একটি, যদি ঠিকভাবে আমি বুঝে থাকি সেটি আপনি বলেছেন। আজ সমকালে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর যে প্রসঙ্গ আমি বলছিলাম যে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেটি প্রসঙ্গে যদি আবার আসি, সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে যে আমাদের এখানে একটি চরম বিশৃঙ্খলা চলছে যাকে বলা হচ্ছে মবক্রেসি। এখন আমি যদি একটু জানতে চাই যে তাকেও কি আপনি সফট আওয়ামী লীগার হিসেবে আখ্যা দিবেন কিনা? জি, ধন্যবাদ। আপনি আমার যতটুকু বক্তব্য দেখেছেন ততটুকু আপনি ঠিক আছে, আমার পুরো বক্তব্যটা আপনি দেখেননি আমি আশা করি। প্রথম কথা হচ্ছে মব
বা এই ধরনের সংঘবদ্ধ যে অপরাধ চক্র, এটার কোনো প্রক্রিয়া, এটার কালচার, কোনো কিছুর সঙ্গেই আমি একমত নয়, এটাকে আমি সমর্থন করি না, কোনো অবস্থাতেই না। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, তার বিষয়ে আপনি বলছিলেন যে, উনিও বলছিলেন যে আমরা একটি কমপ্লিটলি একটা ভাঙা রাস্তায় একজন চালকের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ি। সেই গাড়ি যখন চলছে, এই গাড়িটাকে লক্ষ্যে পৌঁছানোটাই আমাদের মূল লক্ষ্য। এমন এক অবস্থায় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যখন কোনো সিস্টেমই ঠিক ছিল না। ওই অবস্থায় প্রাথমিকভাবে নানান ধরনের অঘটন ঘটেছে, অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নানান মানুষ তার ব্যক্তিগত, নানান মানুষ তার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যেই হামলা তাদের উপর হয়েছে সেটার প্রতিবাদ করতে গিয়েছে। নানান জায়গায় নানান ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলি ক্রমান্বয়ে ক্রমে আসছে। কিন্তু আপনি দেখুন, শুরুর দিকে যেই বিষয়গুলিকে মব বলে এত আওয়াজ তোলা হয়নি, এখন এসে এই মব বলে আওয়াজ তোলা, মব করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, মব করে এই করা, এটার মধ্য দিয়ে কি ঘটনা দাঁড়ায়? দেখুন, আপনি যদি মবের এভাবে হিস্ট্রি বলেন, তো আমরা তো মব কি জেনারেলি আমরা বুঝতে পারছি কি ঘটনা, তাই তো? তো আপনি 28শে অক্টোবরে যে লগি বৈঠা, সেটার সময় কি সেটা তো মব ছিল? সেটার সময় কি এই মব টার্মিনোলজি নিয়ে এত আলোচনা হয়েছে? আপনি আরও অনেক ঘটনা, ধরুন জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ওনার উপরে শহীদ মিনারে হামলা হয়েছে। এই যে মাহবুবুল্লাহ স্যারের কথা আপনি বলছেন, ওনার কাপড় ছিঁড়ে নিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, এগুলি কি হয়েছে? এখন কথা হচ্ছে, ওই জায়গাগুলিকে নিয়ে যখন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসা হয়েছে, ধীরে ধীরে কমছে এবং এই ধরনের ঘটনায় যারা জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন নির্বাচন পিছিয়ে দেওয়া, এটা এই অবস্থা করা, এই আওয়াজটাকে একটা পপুলার করার চেষ্টা করা হচ্ছে। আপনি এই সংস্কৃতির সহ ন্যূনতম বেআইনি যে কোনো ন্যূনতম ঘটনার আপনি বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু মানুষ আপনি 8 মাস আগের ঘটনাকেও এখন বলছেন। কিছু মানুষ আপনি ধরুন আপনি যমুনা অভিমুখে মিছিল হয়েছে সেটাকেও মব বলছেন। একজন ইউনিভার্সিটি শিক্ষক বিদেশে গিয়ে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর গণহত্যা হচ্ছে। সেই শিক্ষক যখন প্রমোশনের জন্য শর্টলিস্টেড হয়, তখন তার ক্যাম্পাসে তার শিক্ষার্থীরা মিছিল করেছে, আপনি সেটিকেও মব বলছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কি দাঁড়াচ্ছে? হচ্ছে আপনি ন্যায়সঙ্গত কোনো প্রতিবাদ, কেউ তার জায়গা থেকে ন্যায্য মনে করে এক ধরনের প্রতিবাদ করছে, কারোর উপর হামলা করছে না, সেটিকেও মব বলছেন। যেটা মব সেটিকেও বলছেন। টোটাল সব ধরনের প্রতিক্রিয়াকেই যদি মব বলে এক ধরনের এই জায়গায় আপনি জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করেন, এন্টায়ার দ্য সোসাইটি, এন্টায়ার দ্য গভর্নমেন্ট ইজ ব্যাকিং আপ দ্য মব কালচার, তাহলে তো এটা এক ধরনের সরকারের প্রতি আপনি জুলুম করছেন। এখন এসে যখন সরকার এই জায়গাগুলি নিয়ন্ত্রণের চূড়ান্ত চেষ্টা করছে, পুলিশকে মোটিভেট করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যখন মানুষকে মোটিভেট করে মানুষকে এই জায়গা থেকে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে, তখন এসে আপনি সবকিছুতে মব দেখছেন। এটা কাকে সুবিধা করে দিচ্ছে? কার ন্যারেটিভকে এখানে এস্টাবলিশ করছে? কাকে সুবিধা করে? আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে। আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে যে, আপনি দেখুন, আপনি বলছেন যে ওই জায়গায় প্রতিবাদ দেখে মানুষ ভাঙচুর চালিয়েছে, এটা মব, এই জায়গায় এটা করেছে মব। আস্তে আস্তে যেতে থাকবেন, আপনি যাবেন 5 আগস্ট মানুষ গিয়ে গণভবন ভেঙে ফেলেছে, এটাকে আপনি মব বলবেন না কেন? তখন আপনি তো আওয়ামী লীগ যে জাস্টিফিকেশনের ওই জায়গায় আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে যে পুরা জুলাই আগস্ট জুড়ে এক ধরনের মব হয়েছে, আমরা তো সেই জায়গায় যাচ্ছি। আমরা বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে মব করে, আমরা সেটা বলছি না। আমরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরেছে মব করে, আমরা সেটা বলছি না। আমরা সেটা নিয়ে কি যথেষ্ট আলোচনা হয়নি? তখন সেটা নিয়ে কি যথেষ্ট, সেটাকে নিয়ে একবারও মব বলা হয়নি। আমি বলছি, আমি কোনো কিছুকে মানে ওই অতীতে এটা করেননি তো এখন করতে পারবেন না এভাবে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি না। আমি বলছি যেই কালচারের বা যেই ঘটনার কথা আপনি মব বলে এটাকে একটা পপুলার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সোসাইটিকে টোটাল বলছেন যে মব এবং অ্যান্টি মব এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, এটা কারো না কারো ন্যারেটিভকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, যেই ন্যারেটিভ আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে পুরো জুলাই আগস্ট জুড়ে মব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলেছেন যে মব না, এটি আসলে প্রেশার গ্রুপ, 15.5 বছরের ব্যর্থতা, বিচারহীনতার প্রতিবাদ হিসেবে এসব প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, এটা বলে কি আবার সেটিকে জাস্টিফাই করা হচ্ছে? জাস্টিফাই না। কোনো আপনি যখন বলছেন সফট আওয়ামী লীগ, তখন আসলে যারা এটি নিয়ে কোনো বক্তব্য দিবে তারা সেটি বলার আগে তখন তাদের এটি চিন্তা করতে হবে যে আপনি যদি আমি সফট আওয়ামী লীগের বলছি, আপনি শুধু এক সেন্টেন্সে থাকেন, এটা মিন তাই হয়। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি আমি কোনো এক সেন্টেন্স বলিনি, একটা সেন্টেন্স বলিনি। এর টোটাল একটা বিবরণ, এর একটা ব্যাখ্যা, এর একটা বাস্তবতা। আপনি ধরেন প্রেশার গ্রুপের কথা বলছেন, প্রেস সেক্রেটারির কথা বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে কি তাই নয়? আপনি তো সবকিছুকে মব বলে দিচ্ছেন। সবকিছু তো মব নয়, মানুষের কোনো ন্যায্য প্রতিবাদ থাকবে না।
থাকা উচিত তো। জি। তাহলে এই আমরা ন্যায্য যদি এই প্রতিবাদ সেটা তো প্রসঙ্গে- এখন আমাদের সরকারের এগেইনস্টে বহু প্রতিবাদ করছে, তাহলে তো সরকার তো এখন সেটাকে মব বলে এটাকে এক ধরনের সবার সঙ্গে তাল মিলিয়ে এই মবকে জনাব নিয়ন্ত্রণ মাসুদ করতে কামাল, হবে। আপনি কি একটু বলবেন যে কখন আসলে এটিকে প্রতিবাদ বলবো, কখন মব বলবো, এবং এই বিষয়টি নিয়ে আসলে সরকারকে এক ধরনের বিপদে ফেলার জন্য মব মব বলা হচ্ছে কিনা বারবার? মানে ওনারা কিছু করেন নাই, এখন তো সরকার একটা চাকরি করেন না, বেতন তো পান ওখান থেকে, ওনার তো দায়িত্বের মধ্যে যেগুলো আছে এগুলি বলবেন। বিষয়টা হলো কি, ওই একজন শিক্ষকের প্রমোশন নিয়ে বললো, তার বিরুদ্ধে যখন নাকি মিছিল হয় ক্যাম্পাসে, এটা প্রতিবাদ। কিন্তু তার জন্য যখন ভিসিকে যে হুমকি দেওয়া হয়, আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আমার কথা শুনতে হবে, ওটা মব। একই ব্যক্তি করতেছে, একই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু করতেছে। মিছিল করাটা প্রতিবাদ, আমার কোনো আপত্তি নেই। যখন আপনি ভেতরে যেয়ে বলেন আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আমাদের কথা আপনি শুনতে বাধ্য, এটা মব। কিন্তু সব কিছুকে মব বলা হচ্ছে না কিন্তু। আর আপনি সব কিছুকে মব বলছে এটা মনে করছেন কেন? হিসাব করলে এখানে দেখেন, হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, নূর হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, আমি খুব সিনসিয়ারলি বলি, আমি কিন্তু অত মানে একটু কোনো পক্ষপাত নিচ্ছি না। নূর হুদাকে যে গলায় জুতার মালা পরাইছে, গলায় মারছে, ঠিক আছে, এটা কিন্তু মানুষের ক্ষোভ, এটা হতে পারে। আমি কিন্তু এই ক্ষোভটাকে ইগনোর করি না, এই ক্ষোভটাকে আমি কিন্তু বাতিল করে দেই না। আমি নিজেও কিন্তু অনেক সময় এগুলো বলছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই লোকটা আমাদের এত ক্ষতি করছে, তাকে দেখলাম তাকে সালাম দিব না রে ভাই, আমি তো মানুষ, আমি তো রোবট না, আমি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারি, আমি এভাবে দেখি। কিন্তু প্রশ্নটা হলো, আমরা যখন ওই ভিডিওটা দেখি তখন দেখি ওখানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে উর্দি পরা। পুলিশের কাজটা কি? আমাকে ফেরানো। আপনি ব্যাপারটা খেয়াল করেন, আমার মতো পুলিশের কাজটা কি? চুপচাপ দাঁড়ায় থাকা, এটা মব। হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে তো। কেন গ্রেপ্তার করতে হবে? তার প্রতি কোনো মামলা নাই, না গ্রেপ্তার করতে হবে। সে বিরাট নেতা, অমুক তমুক, পরে দেখা গেলো সে কেউ না। তারা যে হান্নান মাসুদ দিয়ে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে হান্নান মাসুদকে আবার এই জন্য শোকজ করা হলো। তার মানে কি, পুরা কাজটা হান্নান মাসুদ ঠিক করে নাই, এটা তার পার্টিও বলতে ঠিক করে নাই, এটা মব ছিল। 32 নম্বর ভাঙা হলো তো 32 নম্বর নিয়ে একই ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টা 2 বার বিবৃতি দিছে একদিনে, যে এটা ভাঙাটা ঠিক হয় নাই। যেটাকে প্রধান উপদেষ্টা বলছে ঠিক হয় নাই, উনি বলছে কিন্তু ঠিক হয় নাই, এটা 2 বার বলছে। উনি মানুষকে নিবৃত করার জন্য বলেছেন। ভাই রে ভাই, রাত একটা 15 মিনিট একটা বিবৃতি দিছে, ভাঙা ঠিক হয়নি, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বলছেন উনি কথা ভাই, বলছেন উনি কে সাপোর্ট করছেন? 32 নম্বর ভাঙা ঠিক 32 নম্বর ভাঙাকে কি প্রধান উপদেষ্টা সাপোর্ট করছেন? প্রধান উপদেষ্টাকে আপনি যেটা না, আপনি আমাকে বলেন উনি কি সাপোর্ট করছেন? আমি আপনাকে বলছি তো, আপনি আমাকে সেটা বলেন, শুনেন। কি আপনি যেটা বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন 32 নম্বর ভাঙা ঠিক হয়নি, সেটা প্রধান উপদেষ্টা বলেননি। উনি কি বলছেন? প্রধান উপদেষ্টা সারা দেশে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছিল, শেখ হাসিনার পরিষ্কার উস্কানির কারণে প্রধান উপদেষ্টা মানুষকে নিবৃত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। নিবৃত হওয়ার আহ্বানের অর্থটা কি? জি, আমাদের শেষ করতে হবে, আমার হাতে আর ওইটা ছিল একদম মব। সময় নেই। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আগামীকাল রাত 11:30টায় আবার কথা হবে নতুন কোনো বিষয়।